আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন physionews24.com এর ফেসবুক পেজের নিয়মিত লাইভ প্রোগ্রাম শামিমস লাইভ। আর আমি শামিম হাসান রয়েছি আপনাদের সাথে। আর যথারীতি আমাদের সঙ্গে রয়েছে আমাদের একজন অতিথি। আর আজকে আমরা কথা বলবো বিশেষ একটি বিষয় নিয়ে, সেটি হলো যে ঝিঝি ধরা। আমরা যে কোনো জিনিসকে সহজভাবে যদি চিন্তা করি, ছোট ছোট জিনিস থেকে অনেক বড় জিনিসের তৈরি। যেটি আমরা কিন্তু ছোটবেলায় পড়েছি যে বিন্দু বিন্দু জল মিলিয়ে কিন্তু অনেক বড় মহাসাগর তৈরি হয়। ঠিক সেরকম যে এই যে মাঝে মাঝে হাত পায়ে ঝিঝি ধরা বা এই ঝিঝি করা, এটি যে আসলে খুব সামান্য কিছু না, বা এটি থেকেও যে বড় একটি সমস্যার আহ দেখা দিতে পারে, বা এটি আসলে একটা বড় একটি সমস্যার প্রাথমিক জানান দেয়া কিনা, অথবা এই থেকে কোনো সমস্যা আছে কিনা, সেই জিনিসগুলি আজকে আমরা জানবো বা সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আর কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছে অর্থোপেডিক বিশেষজ্ঞ ডক্টর নাবিল জুনায়েদ সিডনি। আর আবারও সবাইকে একটু আমরা মূল টপিকে ঢোকার আগে বলে দিচ্ছি, সেটি হলো যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তারা আপনাদের মতামত, আপনাদের জিজ্ঞাসা অথবা কোনো প্রশ্ন থাকলে সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাহলে আমরা সেই কথাগুলোর উত্তর দিতে পারবো এবং আপনাদের সঙ্গে যুক্ত থাকতে পারবো। জি, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি physionews24 এর পক্ষ থেকে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ শামিম, নাইস টু মিট ইউ अगेन। আমি আপনার সাথে আগেও কাজ করেছি, আপনি জানেন, আগেও ইন্টারভিউতে ছিলাম, হ্যাঁ, এন্ড আই রিয়েলি লাইকড ইট। থ্যাংক ইউ ভেরি মাচ अगेन। সেটি আমরা সো আজকের প্লিজ না বলেন। জি না, আমরা আসলে প্রোগ্রামের শুরুতেই একটু আপনার পরিচয় বা আপনার কর্মক্ষেত্র সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাচ্ছি, দেন আমরা আসলে টপিকে ঢুকতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, জি, আমার নাম ডক্টর নাবিল জুনায়েদ সিডনি। আমি অর্থোপেডিক্সে অর্থোপেরা কনসালটেন্ট অফ অর্থোপেডিক সার্জারি হিসেবে আছি উত্তরা ক্রেসেন্ট হসপিটালে। কাজ করছি আলহামদুলিল্লাহ, অনেক দিন হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখন পেশেন্টস রেসপন্স আই হোপ নট ব্যাড। আমি যা রেসপন্স পাচ্ছি rather I would say good, alhamdulillah. And actually টপিকে যাওয়ার আগে যে বিষয়টা আমি একটু বলতে চাচ্ছিলাম, দ্যাটস লাইক এখনের কন্ডিশন অফ দ্য হোল ওয়ার্ল্ড, হ্যাঁ, সারা দুনিয়ার যে অবস্থা, অ্যাকচুয়ালি এইটা সবই মহান আল্লাহ তাআলার ইচ্ছা, হোয়াট এভার আল্লাহ তাআলা ওয়ান্টস, বাট ইয়েস, দ্যাটস ওয়াই উই আর আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা আমাদেরকে এই সেন্স দিয়েছেন বলেই আমাদেরকেও যেটা ফলো করতে হবে। হ্যাঁ, ইয়েস, আমরা ইন জেনারেল যারা এই প্রফেশনের সাথে, হেলথ কেয়ার রিলেটেড প্রফেশনের সাথে রিলেটেড, ডিফেন্সের সাথে রিলেটেড, তাদের পার্সপেক্টিভ ডিফারেন্ট। We're the frontline soldiers and we have to fight. There's no way that we can escape. আমাদের স্কেপ করা ওয়ে নেই, বিকজ আমরা স্কেপ করে গেলে ব্যাক সাইডে যারা আছেন they will be the sufferers. So প্লিজ আমার এটাই রিকোয়েস্ট থাকবে towards everyone, if you can please try to appreciate us rather than criticizing, because we really try. And second thing is, most important tagline in the whole world now, stay safe and stay at home. Okay. সেটি আসলে, আর তারপরও যে কথাটি আসলে বলছি, আমরা তো প্রতিনিয়ত আমাদের এই প্রোগ্রামগুলোতে চেষ্টা করছি সকলকে সচেতন করার জন্য, সকলকে জানানোর জন্য যে এই মুহূর্তে আমাদের কি করণীয় বা কি করা যায়। আসলে এর বাইরেও যেহেতু আমরা দীর্ঘদিন বা দীর্ঘ একটা সময় বাসায় থাকছি, তাহলে আসলে এই সময়টিকে আমরা আসলে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগানোর চেষ্টা করছি, এবং আমরা চাচ্ছি সবাই একটু হলো আমরা কনসিয়াস হই, আমরা স্বাস্থ্য সচেতন হই। কারণ স্বাস্থ্য সচেতনতাই কিন্তু আমাদেরকে এই মুহূর্তে সব দিক থেকে ভালো রাখতে পারে। করোনা এই মুহূর্তে বা কোভিড-19 এই মুহূর্তে সবচেয়ে মুখ্য একটি ব্যাপার। তার পাশাপাশি কিন্তু আমাদের হেলথ অ্যাওয়ারনেস প্রয়োজন আছে। আমাদের এই যে যেমন আমরা ছোট ছোট টপিক গুলো নিয়ে আলোচনা করি, আমরা চাই আসলে আমাদের দর্শকরা তারা এগুলো সম্পর্কে একটু জানুক, এবং তারা আসলে অংশগ্রহণ করুক আমাদের সাথে। তারা তাদের প্রশ্নগুলো, তাদের উত্তরগুলো আমাদের কাছ থেকে জানার চেষ্টা করুক। তাহলে আমার মনে হয় আমরা এই প্ল্যাটফর্ম গুলোকে সার্থক করতে পারবো। বিশেষ করে সেটি আমরাও আমাদের এই প্ল্যাটফর্ম থেকে বলার চেষ্টা করছি বেশ কয়েকদিন ধরে। সেটি হলো যে আমাদের যে চিকিৎসকরা, আমাদের যে হেলথ ওয়ার্কার, আমাদের যে মেডিকেল টেকনোলজিস্টরা, আমরা যারা এই হেলথ প্রফেশনালস আছে, যারা এই মুহূর্তে সার্ভিস দিচ্ছে, এবং একই সঙ্গে ডিফেন্স, এবং যারা আসলে এই মুহূর্তে সামনের দিক থেকে লিড দিচ্ছেন, বা যারা এই ক্রাইসিস মোমেন্টটাকে ফেস করছেন, তাদের সকলকে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আর একই সঙ্গে কিন্তু আমরা জানি সেরকম যারা এই মুহূর্তে ফ্রন্ট লাইনের পিপল, তারাই কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটিকেও সময় দিচ্ছেন। তার অর্থ তারা কিন্তু শুধু যুদ্ধের ময়দানেই না, তারা সময় দিয়ে মানুষকে সচেতন করছেন, যেমন আজকে আপনি আমাদের সঙ্গে রয়েছেন। থ্যাংক ইউ।
সেটি যাক, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ফর দিস। জি, আমরা এখন জানতে চাচ্ছিলাম আসলে যে এই যে কেন ঝিঝি হয়, ঝিঝি এটি কিন্তু একটা খুব কমন ব্যাপার। রিক্সা থেকে নামতে গেলে ধাক্কা লাগলেও ঝিঝি করতেছে, অথবা হঠাৎ করে অনেকক্ষণ একটা জায়গায় বসে থাকলে ঝিঝি করতেছে। কেন ঝিঝি করে আমাদের? ওকে, সো আমরা মেইন টপিকে চলে আসছি। ঝিঝি ধরার ফার্স্ট কজ হলো ইউর অ্যালাইভ, আপনি জীবিত, আপনার শরীরের সব জায়গায় স্নায়বিক সঞ্চালন আছে, যেমন রক্ত চলাচল আছে তেমন স্নায়ুর চলাচল আছে। আমি মোস্ট লাইক আপনাকে একটু বলতে চাচ্ছিলাম, এই জন্য এইভাবেই বলবো। নার্ভ সাপ্লাই, স্নায়ুর চলাচল সারা শরীরেই আছে। যদি কোথাও কোনো কারণে আঘাত লাগলো, কোথাও কোনো কারণে ইরিটেটেড হলো, কোনো কারণে চাপ পড়লো, কোনো কিছুতেই ফিজিওলজিক্যাল কজে মানে সাধারণভাবেই ঝিঝি ধরা হতে পারে। এটা খুব স্বাভাবিক। যেমন অনেক সময় দেখবেন আপনি লং বাস জার্নি বা যে কোনো ভেহিকেলে জার্নি করছেন, প্রায় কয়েক ঘন্টা হয়ে গেল, পায়ের দিকে ঝিঝি বোধ চলে এসেছে। এটাকে আমাদের ভাষায় বলে সায়াটিকা, সায়াটিক নার্ভ কম্প্রেশন। কজ ফিজিওলজিক্যাল, আমি বসেছিলাম হয়ে গেল। এইটার আরো কিছু কজ আছে সায়াটিকার, যেমন এটা প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টেবল ডিস্ক, পিএলআইডি, মানে কোমরের আঘাতজনিত হোক, ক্ষয়জনিত হোক, যে কোনো কারণে পায়ের দিকে নার্ভস গুলায়, পায়ের দিকে যে স্নায়ু, এটাই ঝিঝি ভাব, পায়ের মাংসে ঝিঝি ভাব আসতে পারে। ফার্স্ট আমি বলবো যে দুইটা কজ, একটা হলো প্যাথোলজিক্যাল, বাট মোস্ট ইম্পর্টেন্টলি ফিজিওলজিক্যাল, দেন প্যাথোলজিক্যাল। স্বাভাবিক যে কোনো কারণে শরীরের যে কোনো জায়গায় ঝিঝি হতে পারে, আবার এটা কোনো গুরুতর বিষয়ও হতে পারে। যেমন আমি উদাহরণ দিয়ে বলতে চাচ্ছি, যে শুধু পায়ের উদাহরণ দিলাম, হাতের দিকেও হতে পারে। যেই রোগী ডায়াবেটিসের পেশেন্ট, সেই পেশেন্ট ডায়াবেটিস রোগ, যেটা সারা শরীরের উইচ ইজ পলিনিউরোপ্যাথি, সারা শরীরের যে কোনো জায়গা ঝিঝি ভাব আসতে পারে। নামনেস অ্যান্ড টিংলিং, আমাদের ডাক্তারি ভাষায় বলে টিংলিং, নামনেস, প্যারেস্থেশিয়া ইত্যাদি ইত্যাদি। আর রোগীদের জন্য জানার যে ঝিঝি ভাব, শরীরের যে কোনো জায়গায় স্নায়বিক দুর্বলতা অথবা স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে ঝিঝি ভাব হতে পারে। আমাদের জানতে হবে কারণটা কি, এটা কি ডায়াবেটিসের জন্য হলো, নাকি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস এর কারণে সার্ভাইকাল মিলোপ্যাথি হয়ে, মানে ঘাড়ের যেই স্পাইনাল কর্ডটা, ওখানে চাপের কারণে হাতে ঝিঝি ভাব হলো, নাকি সারা শরীরে হাতে পায়ে দুইটাই ঝিঝি ভাব হলো, নাকি অন্য কোনো কারণে। অনেক সময় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, মানে শরীরের লবণের তারতম্য হয়ে, অনেক সময় টিবির মতো মানে যক্ষার মতো রোগ হয়ে, লেপ্রোসির মতো রোগ হয়ে, কুষ্ঠ যেটা নামে পরিচিত, হ্যাঁ, বা অন্য অনেক ধরনের রোগ আছে যে কারণে ঝিঝি ভাব আসতে পারে। স্বাভাবিকত আমরা যেই রোগীগুলা বেশি পাই অর্থোপেডিক প্র্যাকটিসে, সেটা হলো যে মেকানিক্যাল স্ট্রেসের কারণে হতে পারে। দেখা গেল এখন সেডেন্টারি ওয়ার্কার, যাদের টেবিল চেয়ারের কাজ বেশি, ডেস্কটপ মানে কম্পিউটারে টেবিল চেয়ারে কাজ বেশি, তারা এই ধরনের অনেক রোগী আমার কাছে আসে, বলে যে স্যার আমার পায়ের দিকে ঝিঝি ভাব, আগে কোমরে ব্যথা ছিল এখন পায়ের দিকে ঝিঝি ভাব, আগে ঘাড় ব্যথা ছিল এখন হাতের দিকে ঝিঝি ভাব, কষ্ট হয় কাজ করতে, হাত তবদা লেগে যায়, অবশ ভাব হয়, পায়ে তবদা লেগে যায়, অবশ ভাব হয়। তাদেরকে আমি বলি যে যদি ইয়াং পেশেন্ট হয়, ডেফিনেটলি কিছু টুকটাক পেশেন্টকে আমি নিজের হাতে এক্সামিন করে, ইফ রিকোয়ার্ড কোনো পরীক্ষা যা দরকার, এক্সরে হোক, ব্লাড টেস্ট যদি প্রয়োজন হয় এগুলা করে, তারপর বলি যে না এগুলা ভালো। অনেক সময় মনে হয় প্রয়োজন হলে আমি এক্সরে করাইও না, হ্যাঁ, যে না ইয়াং পেশেন্ট অবভিয়াস মেকানিক্যাল স্ট্রেসের কথা বলছে, এত সিরিয়াস কিছু না, ওনাকে আমি যেভাবেই বলার ওইভাবে আমি উপদেশটা দিয়ে দিই যে আপনি অনেকক্ষণ টানা বসে থাকবেন না। যদিও আমাকে তারা বলে যে স্যার আমার কাজই বসে থাকার, আমি বলছি নো, আপনি যদি 30 মিনিট আপনার বসে থাকতে হয়, টেক আ ব্রেক ফর অনলি 10 মিনিটস, দেন জয়েন ইন अगेन, এন্ড আফটার 30 মিনিটস টেক আ ব্রেক अगेन। 10 মিনিট হাঁটাচলা করেন, 30 মিনিট বসেন, আবার উঠে দাঁড়ান, হাঁটাচলা করেন, রিল্যাক্সড হন, আবার 30 মিনিট বসেন। এতে কি সায়াটিক নার্ভের কম্প্রেশনটা কমে যাবে, ব্যাক একটা কমে যাবে, যে স্ট্রেসটা পড়ছে নার্ভ রুট বা নার্ভে, ওটা কমে যাবে। ঘাড়ের ক্ষেত্রেও সেটা। কাজের ক্ষেত্রে সবসময় বলি যে আপনারা স্ট্রেটেন হয়ে নর্মাল যে অ্যানাটমিক্যাল পজিশন, কি ঘাড় সোজা থাকবে, কোমর সোজা থাকবে, কাজ করবেন, আপনার যে ডেস্কটপ থাকবে সেটা আপনার হাইট, যে আপনার হেড লেভেলের সাথে ইকুয়াল একটা পজিশন, মানে
ভার্টিক্যাল এন্ড হরিজন্টাল বোথ যে থাকবে ওইটা ইকুয়ালি থাকতে হবে। আর এছাড়া কখনো মানে যেটা আবার এখন কমন, যেটা ইভেন ইন কেস অফ ইয়াংস্টার্স, টেক্সট নেক সিনড্রোম। এটা কি, আমরা সবাই স্মার্টফোন ইউজ করি, সো স্মার্টফোন ইউজ করতে ইউজুয়ালি আমরা ঘাড়ের এই পজিশনটা মেনটেন করি, উইচ ইজ ভেরি ব্যাড। আমাদের নর্মাল পজিশন এটা স্ট্রেটেন থাকা। যখনই এই পজিশনে আমরা যাব তখনই যত এই মাথার যে ওয়েটটা, হেডের ওয়েটটা সার্ভাইকাল রিজন হয়ে, সার্ভাইকাল যে বোনস গুলা, স্পাইন, ভার্টিব্রা গুলা, এগুলার উপর প্রেসার বেড়ে যাবে। ছোট এই হাড়গুলোর উপর যত আপনি স্ট্রেস বেশি দিবেন, ওরাও আপনাকে ততটাই ভোগাবে। এই জন্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ টু মেইনটেইন হেলদি পশ্চার। ঘাড় ব্যথা, কোমর ব্যথা সব ক্ষেত্রে। এখন কোয়েশ্চেন ছিল যে ঝিঝি ভাব, এখন ঝিঝি ভাব থেকে আমি ঘাড় ব্যথা, কোমরের ব্যথা থেকে কেন গেলাম? ইনিশিয়ালি ইট স্টার্টস উইথ পেইন, প্রথমে জাস্ট ব্যথা থাকে, কিন্তু ধীরে ধীরে যখন নার্ভের উপর কম্প্রেশন মানে স্নায়ুর উপর চাপটা বাড়ে, তখন সমস্যাগুলা তখন চলে যায় হলো ঝিঝি ভাবের দিকে, অথবা টিংলিং নামনেস প্যারেস্থেশিয়ার দিকে, হুইচ ইজ ব্যাড। এর যাওয়ার আগে আমাদের এটা প্রিভেন্ট করতে হবে। আচ্ছা, সেকেন্ডলি ওয়ান অফ দ্য মোস্ট কমন নন কমিউনিকেবল ডিজিজ যেটাকে বলা হয়, সোজা বাংলায় অনেকে বলে বড় লোকের রোগ, সেটা হলো ডায়াবেটিস, যেটা আমাদের দেশে এখন অনেক বেড়ে গিয়েছে। ডায়াবেটিস কন্ট্রোলে না থাকলে সারা শরীরের যে স্নায়ুগুলা আছে ওগুলা এফেক্টেড হবে, দুর্বল হবে। অনেকের বলে ইনিশিয়ালি যেটা হয়, অনেকে বলে যে ঝিনঝিন ভাব, ব্যথা, এগুলা বেশি। একটা লেভেলে যে এটা স্পেশালি হয় পায়ের দিকে, যেটাকে ডায়াবেটিক ফুট নামে পরিচিত, আমরা ডায়াবেটিক ফুট বলি, হুইচ ইজ রিয়েলি ব্যাড। যে পায়ের কোনো সেন্সেশন, স্পেশালি বলা যায় যে বুড়ো আঙ্গুল যেটা গ্রেট টো, অনেক সময় হিল, আরো কয়েক জায়গা, নানান জায়গা হতে পারে, এটার বোধ থাকে না, সেই ক্ষেত্রে ডায়াবেটিক ফুট আলসার হয়ে যায়, আর পেশেন্টকে এর জন্য অনেক সাফার করতে হয়। সো আমাদের যেটা করণীয় সেটা হলো ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে। এরপর আসছি আরো অনেক কারণ আছে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, শরীরে লবণের তারতম্য হলেও, এটা স্পেশালি যারা যদিও এখন মোস্ট অফ দ্য পিপল আর স্টেইং অ্যাট হোম, বাসায় থাকার ক্ষেত্রে বলছি না, যারা মানে বাইরে একটু দেখা যায় ম্যানুয়াল ওয়ার্ক বেশি করতে হয়, তাদের শরীরের সোয়েটিং মানে ঘামটা বেশি হয়, লবণ লস হয়, ইলেকট্রোলাইট লস হয়, সেই ক্ষেত্রে সারা শরীরে লবণের তারতম্য, লবণটা যদি কমে যায় তখন শরীরে ঝিঝি ভাব, অবশ ভাব আসতে পারে। এটার জন্য আমাদের ব্যবস্থা নেওয়া, যে ওরসালাইন খাওয়া, পানি তরল খুব বেশি বেশি পান করা, এটা আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। ফার্স্ট থিং ফার্স্ট হলো, জেনারেল পিপল ইনিশিয়ালি কখনো বুঝবে না যে আমার ঝিঝি ভাবের কারণ কি। ডেফিনেটলি এটার জন্য একজন ডক্টর, একজন অর্থোপেডিক কনসালটেন্টই হোক, ফিজিশিয়ানই হোক, যে কোনো একজন ডক্টরের সাথে কনসাল্ট করতে হয়। বাট ইয়েস, আমরা যেটা কেয়ারফুল থাকার জন্য করতে পারি, যে একটা বেসিক ধারণা যে হ্যাঁ আমি এইভাবে আমার সমস্যা, হঠাৎ করে একটা আঘাত লেগে গেল ছোটখাটো, হ্যাঁ, যেমন দেখা যায় যে একটা খুব কমন নার্ভ আছে, ডক্টর যারা তারা বুঝবেন, আপনারা বুঝবেন, আপনারা ফিজিওথেরাপিস্ট, আপনাদেরও এই বিষয়ে অবশ্যই জ্ঞান আছে, পেরোনিয়াল নার্ভ, কমন পেরোনিয়াল নার্ভ, যে আমাদের হাঁটুর নিচে অনেক সময় দেখা যায় আঘাত পেয়ে হঠাৎ করে একটা ঝিঝি ভাব শুরু হয়ে গেল। আরেকটা হলো আলনার নার্ভের যেখানে পাস করে, সেটা হলো কোনোয়ের এই রিজনে, এখানে অনেক সময় দেখা যায় যে হালকা আঘাত লেগে গেল, মানে একটা ঝিঝি ভাব শুরু হয়ে গেল। এগুলা ভয়ের কিছু নাই, এগুলো আস্তে আস্তে চলে যাবে, মানে এটা কোনো সিরিয়াস ড্যামেজ না। এটা হয়তোবা আমরা ম্যাক্সিমাম নিউরোপ্রেক্সিয়া মানে নার্ভের সবচেয়ে হালকা যে আঘাত সেটা হিসেবে নিতে পারি, ওইটা হিসেবে নাও নিতে পারি, এই আর কি। সেটি আমাদের সঙ্গে ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফিজিও সৈয়দ ফয়জুল ইসলাম, আলসাদাত খান, এবং আমাদের সঙ্গে বিশেষ করে যুক্ত হয়েছেন এবং আপনাকে কোশ্চেন করেছেন ইতিমধ্যে, সেগুলো আমাদের ডক্টর জিনাত আরা পারভিন ম্যাডাম, উনি ইউকে তে আছেন, এবং উনি কোশ্চেন করেছেন যে নার্ভ ট্রাঙ্ক কম্প্রেশন কি আসলে প্রধান কজ কিনা, যে পেরিফেরাল প্যারেস্থেশিয়ার কি প্রধান কজ কিনা একটি, এবং যেটা হলো টেম্পোরারি প্যারেস্থেশিয়া।
এবং এটি উনি জানতে চেয়েছেন, এবং আমাদের সঙ্গে ইতিমধ্যে আরো যুক্ত আছেন ডক্টর সাইদুজ্জামান সাইদ ভাই, উনি ইউকেতে আছেন, তো ওনারাও দেখতে পাচ্ছেন এবং আপনাকে ধন্যবাদ দিয়েছেন আসলে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করার জন্য। জি, ইউ মোস্ট ওয়েলকাম। আসসালামু আলাইকুম সবাইকে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম। আচ্ছা, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন্স। আপনি যেটা বললেন যে ইয়েস, নার্ভ কম্প্রেশনই মেইন কজ কিনা, এটা ডিপেন্ড করবে কোথার নার্ভ। যেমন আমরা স্পেসিফিকলি যদি বলি পায়ের দিকে ঝিনঝিন ভাব, টিংলিং, নামনেস, প্যারাস্থেশিয়া, এটার কজ কি, যেটা আমি আপনাকে আমি আগে ওই মাত্র শামীম আলোচনা করছিলাম যে ডায়াবেটিক নিউরোপ্যাথি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড কমন কজ। ডায়াবেটিক নিউরোপ্যাথির ক্ষেত্রে আমরা নার্ভ কম্প্রেশন বলতে পারি না, এটা পলিনিউরোপ্যাথি, এটা পায়ে, হাতে, এনি প্লেস, এনিওয়্যার হতে পারে, এনি সাইট, পায়ে মোস্ট কমন আর কি। নার্ভ কম্প্রেশনটা যেই ক্ষেত্রে আমি বলবো সেটা হলো পিএলআইডির ক্ষেত্রে, প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টেবল ডিস্ক। এই ক্ষেত্রে নার্ভ কম্প্রেশনের ইম্পর্টেন্স ফর এই টিংলিং, নামনেস, প্যারাস্থেশিয়া অনেক বেশি। আরেকটা হলো সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হয়ে অনেক সময় দেখা যায় যে ডিজেনারেটিভ চেঞ্জ বা ট্রমাটিক, হ্যাঁ, পোস্ট ট্রমাটিকও হতে পারে। ট্রমাটিক কজের জন্য যখন সার্ভাইকাল স্পাইনাল কর্ডে কম্প্রেশন হবে, যেটা সার্ভাইকাল পিআইডি নামেও পরিচিত, সেই ক্ষেত্রেও হাতের মানে আপার লিম্বের এই টিংলিং, নামনেস, প্যারাস্থেশিয়া হওয়ার পসিবিলিটি অনেক বেশি। সো এটা ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি কজের উপর, যে জেনারেলাইজ অনেক সময় দেখা যায় যে ঝিনঝিন ভাব বা টিংলিং, নামনেস, প্যারাস্থেশিয়ার কজ কোনো নার্ভ কম্প্রেশন নাও হতে পারে। এটা কোনো জেনারেলাইজ সিস্টেমিক ডিসঅর্ডার such as I told you, most commonly diabetes, uncommonly leprosy হতে পারে, কুষ্ঠ নামে যেটা পরিচিত। এছাড়া ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য হতে পারে, স্পেসিফিক কিছু ওষুধের জন্য হতে পারে, জেনারেলাইজ কিছু ডিসঅর্ডার, এছাড়া ইভেন অনেক সময় দেখা যায় স্ট্রোকের কারণেও হতে পারে। So there are so many reasons actually. ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এগুলাও বললাম, অনেক কারণ আছে, অনেক কারণেই হতে পারে। জি, সেটি কিন্তু আসলে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই যখন কারো হাত পা একটু ঝিঝি করছে বা একটু ঝিঝি পরে যে অবশ অবশ লাগছে, অনেকে বলে যে কিছুটা বোধ কম পাচ্ছে, মানে আমাদের এখানকার পেশেন্টরা যেটা সবচেয়ে বেশি বলে যে বোধ কম পাচ্ছে। তো তারপরও তারা অনেকেই প্রথম দিকে আসলে চিকিৎসকের শরণাপন্ন হয় না, তারা জিনিসটাকে একটু ইগনোর করে, অনেকে গরম শেক দেয়, অনেকে একটু ম্যাসাজ করে, তো যে যেভাবে করে আসলে একটু কমফোর্ট ফিল করে ওগুলো করার চেষ্টা করে। কিন্তু আসলে কখন একজন ব্যক্তি এই ধরনের সেন্সেশন যদি তার হয় হাতে অথবা পায়ে, যে ঝিঝি করতেছে বা একটু, সরি শামীম, আমি শুনতে পাচ্ছি না, একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। জি জি জি, না আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে কখন একজন ব্যক্তি, আমি সরি শামীম, আমি শুনতে পাচ্ছি না, একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে? এখনো শুনতে পাচ্ছি না। ওকে, এখন কি শোনা যাচ্ছে? আমি জয়েন ইন করি, আই থিংক দ্যাট উইল বি বেটার। আমি আবার জয়েন ইন করি, একটু প্রবলেম হচ্ছে, আই থিংক নেটওয়ার্কের প্রবলেম। আমি জয়েন ইন করি। শোনা যাচ্ছে এখন? কি শুনতে পাচ্ছেন? জি, ও সরি, এখন শুনতে পাচ্ছি। সরি, নেটওয়ার্ক প্রবলেম। ওকে, ইফ ইউ ডোন্ট মাইন্ড কোশ্চেনটা একটু রিপিট করলে ভালো হয়। অবশ্যই অবশ্যই। আমি যেটি বলতে চাচ্ছিলাম যে আসলে অনেকেই এই ধরনের সমস্যা ফেস করার পর আসলে ওনারা বুঝতে পারেন না কখন চিকিৎসকের কাছে যাবেন। তো এটি তাদের একটা প্রশ্ন থাকে, কারণ তারা আসলে প্রথম দিকে এটাকে ইগনোর করেন, অনেকে মেসেজ করেন, অনেকে গরম শেক দেন, অথবা অনেকে বিভিন্ন জিনিস যেটা সে কমফোর্ট ফিল করেন ওই কাজটি সে করতে থাকেন। কিন্তু আসলে কখন একজন চিকিৎসকের কাছে আসলে যাওয়া উচিত এই ধরনের সেন্সেশন হলে? ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। ইউজুয়ালি পেশেন্ট যদি অনেক বেশি ইরিটেটেড না হয়, ইউজুয়ালি
দে ডোন্ট গো টু দ্য ফিজিশিয়ানস অর সার্জনস যদি খুব বেশি সমস্যা ফিল না করে। হ্যাঁ, কনসিয়াস পেশেন্টসরা ইউজুয়ালি সামান্য প্রবলেম হলে অনেক সময় ভিজিট করে, এটা ভালো, এটা আই উড সে আই উড রাদার অ্যাপ্রিসিয়েট ইট। কারণ যে কোনো সমস্যা কম থাকতেই ইনিশিয়ালি সলভ করা যত ইজি, প্রবলেমটা বেড়ে গেলে এটা সলভ করা ততটাই ডিফিকাল্ট। অনেক সময় দেখা, যেমন আমি একজন পেশেন্ট পেয়েছিলাম যার হলো আপনার কার্পল টানেল সিনড্রোম। এটা মোর অর লেস মিডল এজড অর এল্ডারলি উইমেন মহিলাদের ক্ষেত্রে কোয়াইট কমন। ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রেও, হাইপোথাইরয়েডিজম পেশেন্টের ক্ষেত্রে অনেক আমি পেশেন্ট পেয়েছি। ইউজুয়ালি তারা হয় কি বলে যে রাতে উঠে হাত ঝিঝি করে, হাতে ঝাড়া দিতে হয়, একটু গরম শেক দিতে হয়, একটু মালিশ করে দেয়, হাজবেন্ড মালিশ করে দেয়, ভালো লাগে। সো এরকম কমপ্লেন আমি অনেক শুনেছি। ইয়েস, যে কোনো সমস্যা ইনিশিয়ালি হ্যান্ডেল করা ভালো। এখন যেটা আপনার আরো কিছু কথা ছিল যে গরম সে অনেক সময় মালিশ করে, অনেক সময় হ্যাঁ, যদি ঝিনঝিন ভাবটা বা অবশ ভাবটা দেখা যাচ্ছে কন্টিনিউয়াসলি অনেক দিন ধরেই আছে, কোনোভাবেই যাচ্ছে না, চলে যায় আবার ফিরে এসে গরম শেক দিলে চলে যায়, আবার আসে, মালিশ করলে ভালো হয় আবার হয়, সিম্পল পেইন কিলার এনএসএইডস বা ব্যথার ওষুধ খেলে একটু কমে আবার হয়, এরকম হলে অবশ্যই অবশ্যই ইউ শুড ভিজিট আ ফিজিশিয়ান অর সার্জন, ডেফিনেটলি। আর আমার পার্সোনাল সাজেশন থাকবে যে আপনি যখন থেকে প্রবলেম ফেস করা শুরু করলেন, বেশি হোক আর কম, যেহেতু এখন মোর অর লেস সব জায়গায় ডক্টরস অ্যাভেলেবল, আমরা রেগুলার বেসিসে, ইভেন এট দিস টাইম অফ প্যান্ডেমিক, আমি ইচ এন্ড এভরি ডে মোর অর লেস হসপিটালে যাচ্ছি। মোর অর লেস মাইনর মেজর সব ধরনের অপারেশনই রোজ হচ্ছে। আমি ইভেন গতকাল একটা করেছি, আজকে ফ্রাইডে আমি আমার ডে অফ, আর আজকে পেশেন্ট এই জন্য যাচ্ছি না। মোর অর লেস তাও স্টিল আমরা এভরিডে অ্যাটেন্ড করছি। সো বেটার অপশন ইজ টু ভিজিট আ ডক্টর ইনিশিয়ালি, কম থাকতেই। কারণ অনেক রোগ আছে আপনি ইনিশিয়ালি যদি ডক্টর ভিজিট করে কনজারভেটিভ ওয়েতে, মানে অপারেশন ছাড়া যদি ভালো হয়ে যায়, ডক্টরের কিছু ওষুধপত্র খাওয়ার মাধ্যমে, কিছু নিয়ম মানার মাধ্যমে, ইভেন ফিজিওথেরাপি নেওয়ার মাধ্যমে, সেই ক্ষেত্রে তো আপনার সার্জারির প্রয়োজন নেই। এখন একটা প্রবলেম বেড়ে যায়, যেমন পিএলআইডির কথাই আমি বলছিলাম, যে প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টেবল ডিস্ক, পিএলআইডি যদি ইনিশিয়ালি ভালোভাবে হ্যান্ডেল করা যায়, I mean only 5% of the patients, only 5% patients এর অপারেশন লাগে, এছাড়া লাগে না। কিন্তু একজন পেশেন্ট যদি প্রবলেম গুলা নেগলেক্ট করতে করতে এমন লেভেলে নিয়ে যায় যে তার এক্সট্রুডেড অর সিকোয়েস্টার্ড ডিস্ক, যে এটার কোনো উপায় নেই, ইভেন ফিজিওথেরাপি দিয়েও উপায় নেই, অপারেশন লাগবেই, সেই তো কারো কিছু করার নেই, অপারেশন করতে হবে। এই ক্ষেত্রে ডেফিনেটলি এই ক্ষেত্রে ফিজিওথেরাপির একটা বড় রোল আছে। যদি ইনিশিয়াল 1 আর 2 তে থাকা অবস্থায় ফিজিওথেরাপিতে ভালো একটা রেসপন্স পাওয়া যায়। সো আই উড রাদার সে, আই উড সাজেস্ট যে ইনিশিয়ালি প্রবলেম কম থাকতেই ডক্টরকে কনসাল্ট করা ভালো। প্রবলেম বেড়ে যেয়ে তো নিজের ক্ষতি করার কোনো দরকার নেই। আর হ্যাঁ, গরম শেকের কিছুটা রোল নেই যে তা না, অবশ্যই আছে। আমিও অনেক ধরনের প্রবলেমে, অনেকেই কিছু প্রবলেমে, এইসব ক্ষেত্রে গরম শেকের অবশ্যই রোল আছে, কিছু নিয়ম মেনে। হ্যাঁ, আবার এত গরম না যে পুড়ে ফেলবেন নিজেকে। ডায়াবেটিক নিউরোপ্যাথি পেশেন্টদের ক্ষেত্রে গরম শেকের বিষয়ে স্পেশাল প্রিকশন, এটা হলো ডায়াবেটিক নিউরোপ্যাথির পেশেন্টের যেহেতু তাদের নিউরোলজিক্যাল সেন্সিটিভিটি কম, তাদের বোধ শক্তি কম, না বুঝে গরম, আমি অনেক পেশেন্ট পেয়েছি না বুঝে গরম শেক দিতে দিতে পা পুড়ে গিয়েছে, বুঝে নাই। কোমরে গরম শেক দিতে দিতে কোমর পুড়ে গিয়েছে, বুঝে নাই। তখন আমি বললাম যে দেখেন, এটা আসলে আপনার ফল্ট না, আপনার সাথে যে মানে যিনি আপনাকে হেল্প করার আগে নিজে এটা টাচ করে দেখা উচিত ছিল কতটা গরম, উনি টাচ করে আপনাকে দেয়া, মানে আপনার সেন্সিটিভিটি এখন একজন ইটস লাইক আ চাইল্ড, মানে বাচ্চার মতো, আপনি বুঝবেন না। আপনাকে উনি গরম শেক নিজে নিয়ে তারপর আপনাকে দেওয়া উচিত ছিল। আপনার ছেলে হোক, মেয়ে হোক, আপনার হাজবেন্ড হোক, আপনার সাথে যেই থাকুক, আপনার বাবা মা হোক, তার দরকার ছিল, তার এটা দায়িত্ব ছিল এটা বুঝে নেওয়া। আচ্ছা, আর মালিশ, পার্সোনালি আমি মাসাজটা একেবারেই পছন্দ করি না।
অনেক রোগী বলে স্যার মালিশ করলে ভালো লাগে, ব্যথাটা কমে যায়, মুছে এটাই তো খারাপ কাজ করেছে, ব্যথাটা পরে আবার বাড়বে। মাসাজের বা মালিশের রোলটা আসলে অ্যালোপ্যাথিক, মানে আমাদের সেগমেন্ট, ইভেন ফিজিওথেরাপি আপনাদের সেগমেন্টেও এটা খুব বেশি আমি যতটা জানি অ্যাকসেপ্টেবল না। মালিশ না করাটাই রাদার ভালো। হ্যাঁ, আপনি গরম শেক দেন নরমালি, কিন্তু এটা গরম শেক দিয়ে মালিশ করতে হবে তা না, কারণ মালিশ করলে যে হয় কি প্রবলেমটা, যে ইনিশিয়ালি পেইনটা রিলিফ হয়, পেইনটা পরে অনেক সময় বেড়ে যায়, এই আর কি। সো এটাই যে আপনার যে কোয়েশ্চেন ছিল ওইটার অ্যান্সার আমি মনে করি এটাই। সেটি কিন্তু ইদানিং দেখা যাচ্ছে দুটো জিনিস খুব বেশি করছে পেশেন্টরা, বা তাদেরকে অনেকেই পরামর্শ দিচ্ছেন, আমি জানি না এটি কেন, সেটি আপনার কাছে জানতে চাচ্ছি। সেটি হলো যে গরম পানি ঢেলে দেয়া। মানে আমরা সাধারণত যেটি জানি যে অনেক ক্ষেত্রেই বলা হয় যে গরম শেক, সেটা হট ওয়াটার ব্যাগ অথবা জেল প্যাক ইউজ করা, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে অনেক পেশেন্টকে বলা হয় গরম পানি ঢালতে। তো আসলে গরম পানি ঢালাটা কি তার জন্য আরো রিস্কি হচ্ছে না? সেক্ষেত্রে আপনার আসলে মতামত কি? গরম পানি ঢালা ডেফিনেটলি ভেরি রিস্কি। কতটা গরম আপনি না বুঝে গরম পানি ঢেলে দিলেন, এমনিই ছিল পেইন, সাথে হয়ে গেল বার্ন, এরপর দুইটা ম্যানেজমেন্ট, পেইনেরও কষ্ট, বার্নেরও কষ্ট। আই উড সাজেস্ট এটা না করা। এখন এখানে আরেকটা বিষয়, আমার অনেক পেশেন্টই আমাকে বলে যে আমি গোসলের সময় স্যার গরম পানি ঢালি, হবে না, এটা না করাটা সবচেয়ে কেন। দুইটা বিষয়, এক হলো আপনি নিজেকে পুড়ে ফেলার একটা পসিবিলিটি থাকবে, দ্বিতীয়ত হলো যে ডিউরেশন অফ এক্সপোজার, এটার মিনিং যে আপনি কতক্ষণ ধরে দিচ্ছেন। আপনি হট ওয়াটার ব্যাগ বা জেল প্যাক গরম করে নিজের মতো বুঝে আপনি 10 মিনিট 15 মিনিট ইজিলি ইউজ করতে পারবেন, হয়তোবা সামান্য একটু গরম কমবে, এর বেশি না। গরম পানি আপনি 10 মিনিট 15 মিনিট ধরে ঢালাটা ইজ নট ফিজিবল। এক হলো আপনার ওয়েস্টেজ অফ ওয়াটারও অনেক, অনেক পানি, প্রায় 5-6 লিটার পানি এমনিই শেষ হয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্টলি একটা পসিবিলিটি থাকবে যে আপনার স্কিন পুড়ে যেতে পারে। আর ওইটাই যেটা, যে ডিউরেশন অফ এক্সপোজার কম হয়ে যাচ্ছে, যতক্ষণ বেশি আপনি দিতে পারবেন বুঝে হট ওয়াটার ব্যাগ অথবা জেল প্যাক দিয়ে, এটাই বেটার। আবার অনেকে বলে কাপড় ভিজিয়ে দিতে পারবো কিনা, হ্যাঁ ওইটা একটু রিস্কি থাকে, কারণ আপনার পানিটা যদি বেশি গরম থাকে পুড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। সেটি আরেকটা জিনিস, যে আসলে এই ধরনের প্রবলেম নিয়ে যারা আসেন তারা বলেন যে মুভ অথবা এই ধরনের যে ডাইক্লোফেনাক জেল গুলো রয়েছে সেগুলোকে দিয়ে তারা ম্যাসাজ করেন। তো এটি আসলে কি কতটুকু ঠিক বলে আপনি মনে করছেন? আচ্ছা, মুভ অথবা ডাইক্লোফেনাক জেল বা আইবুপ্রোফেন জেল, কফ জেল নামে পরিচিত, বলি জেল নামে পরিচিত, এগুলা দেয়াটা কোনো দোষের কিছু না। আমি আমার অনেক পেশেন্টকে বলি জেল সাজেস্ট করি, ইটস রিয়েলি গুড। কারণ একটা হলো দিয়ে মাসাজ করা, মালিশ করা, আর একটা হলো লোশনের মতো দেয়া। আমি বলে দেই যে দিয়ে আপনারা মাসাজ করবেন না, মালিশ করবেন না, রাদার ইউজ ইট অ্যাজ আ লোশন। লোশন যেভাবে দেয়া হয়, ক্রিম যেভাবে দেয়া হয়, সেভাবে দিয়ে রাখেন, এটা ভালো কাজ। এটাই আমার সাজেশন। সেটি যে আমরা আসলে কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে আসছি, এবং আমাদের সঙ্গে আরো অনেকেই যুক্ত ছিলেন এতক্ষণ, আমাদেরকে দেখতে পাচ্ছেন। আরেকটি কথা, আসলে যেহেতু আমাদের প্রোগ্রামটি লাইভ প্রোগ্রাম, তো টেকনিক্যাল ইরর অনেক সময় হতে পারে, সেক্ষেত্রে হয়তো আমাদের কিছুটা সমস্যা হয়, তো সেগুলোকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আপনারা। আর যেহেতু আসলে লাইভ প্রোগ্রাম, আমরা অনেক কথা বলি এবং আমরা চাই আপনারা আমাদের সঙ্গে যুক্ত হন, আমরা চাই আপনারা আমাদেরকে প্রশ্ন করেন, কারণ আপনারা যখন আপনাদের মতামত প্রশ্ন আমাদেরকে পাঠাবেন তখন আসলে আমরা বুঝতে পারবো যে আপনাদের কি জানার রয়েছে বা আপনারা আসলে কি জানতে চাচ্ছেন, এবং আমরা আসলে ঠিক সেভাবে করে আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো। যেহেতু এটি সোশ্যাল মিডিয়াতে একটি আমাদের লাইভ স্ট্রিমিং প্রোগ্রাম, তাই আমরা আসলে এর মাধ্যমে চাচ্ছি যে আপনাদের যে দৈনন্দিন জিজ্ঞাসাগুলো রয়েছে আমরা সেগুলোর উত্তর দেওয়ার। আমরা চাই যে এখানে আমরা আমাদের মতো করে আসলে কথা বলে যেতে না, আমরা চাই আপনাদের সাথে কথা বলতে, আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে, আপনাদেরকে সচেতন করতে, যাতে আপনারা কোনো ভুল তথ্য দিয়ে অথবা ভুল একটি কাজ না করে নিজের স্বাস্থ্যকে ঝুঁকিতে আরো না ফেলেন। কারণ আমরা অনেক সময় জানি, আমরা খুব সিম্পল একটা ব্যাপার, যেটা আমরা এতক্ষণই কথা বলছিলাম, যে মেসেজ বা মালিশ, আমরা এটি খুব কমন, আমরা একটু পেরিফেরির দিকে তাকালে আমরা যখন প্র্যাকটিস, যেহেতু এখন আমরা বাংলাদেশ অনেকেই প্র্যাকটিস করছি, কিন্তু দেখেন আমরা দেখলেই কিন্তু এরকম পেশেন্ট প্রচুর পাওয়া যায় যে বার্ন করে চলে আসে, কারণ তারা জানেন আসলে কতটুকু তাদের গরম শেক দিতে হবে। আবার তারা নিয়মিত দেখা যায় যে আমি এরকমও দেখেছি
আমার প্র্যাকটিসও যে তারা মুভ ক্রিম দিয়ে একজন মানুষ ঘন্টার পর ঘন্টা মেসেজ করতেছে সারা বডিতে, তার পুরো বডি লাল হয়ে গেছে, পরবর্তীতে জ্বলতেছিল তার সম্পূর্ণ বডি, কিন্তু তারপরও সেটা করে নাকি তার আরাম লাগছিল। তো এই যে জিনিসগুলো, এগুলো আসলে কোন জিনিসটি করতে হবে, কোন জিনিসটি করতে হবে না, বা কোন জিনিসটি করা উচিত না, আমার মনে হয় সেই ক্ষেত্রে অন্ততপক্ষে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে যদি কিছু তথ্য আপনারা জানতে পারেন, সেটি আপনাদের কিছুটা হলেও কাজে দিবে। আর আমরা আসলে সেই চেষ্টাই করে যাচ্ছি আমাদের এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটিতে। আর আরেকটি কথা বলে দিই, সেটি হলো যে যারা আমাদের, যেহেতু প্রতিদিন 3টি করে প্রোগ্রাম হচ্ছে, প্রতিদিন বিকাল 4টা, সন্ধ্যা 7টায় এবং রাত 9টায়, তাই আমাদের প্রতিদিন সবগুলো প্রোগ্রামই আমাদের ইউটিউব চ্যানেল ফিজিও নিউজ 24 নামে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, সেখানে সবগুলো প্রোগ্রামই রয়েছে। আপনারা যারা পুরোনো প্রোগ্রামগুলো মিস করেছেন বা দেখতে চাচ্ছেন, তারা আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন, সেখান থেকে আমাদের পুরোনো প্রোগ্রামগুলো দেখতে পারবেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজেও সেগুলো আপলোড করা থাকে, যেহেতু লাইভ স্ট্রিমিং হয় সরাসরি, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। আপনারা যদি মনে করেন প্রোগ্রামগুলো কোনো ইনফরমেশন রয়েছে যেগুলো হয়তো বা কারো সামান্য উপকার হলেও হতে পারে, বা কেউ সামান্য কাজে লাগলেও লাগতে পারে, তাহলে আপনারা অবশ্যই প্রোগ্রামগুলোকে সাথে সাথে শেয়ার করবেন অন্যের সঙ্গে, তাহলে অন্যরাও দেখতে পারবে এবং আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে পারবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। একদম যাওয়ার আগ মুহূর্তে আপনার কাছ থেকে সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। আচ্ছা, সর্বশেষ যেটা বলতে চাচ্ছি, এটা অবশ্যই কোভিড-19 রিলেটেড। এখন দুনিয়ার যে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ, ম্যাটার অফ কনসার্ন, বি ভেরি কেয়ারফুল। সাবধানতা ছাড়া আপাতত আর কিছু করার নাই। আল্লাহ তাআলা যা চাচ্ছেন তাই হবে ইনশাল্লাহ, ভালোই হবে ইনশাল্লাহ। আমি আশা করি ইনশাল্লাহ ভেরি সুন আমরা এই মানে এত বড় একটা, কি বলবো, এত বড় একটা বিষয় থেকে মুক্তি পাবো ইনশাল্লাহ। বাট ইট উইল টেক টাইম, ডেফিনেটলি সময় তো লাগবে। হ্যাঁ, আমাদের করণীয় আমরা সাবধান হই। আমি সেই দিনও ফেসবুকে এন্ড নিউজ পেপারে দেখলাম যে, স্পেসিফিকলি বলি, কারওয়ান বাজারের সকালের একটা ছবি, যে বাজার দেখে মনে হচ্ছে যে এটা স্বাভাবিকভাবে যেমন বাজার থাকে তেমনই বাজার, অসংখ্য মানুষ, অনেক বেশি ভিড়। রিসেন্টলি একটা ইনসিডেন্স হয়েছিল যে গার্মেন্টস ওয়ার্কাররা সবাই চলে আসেন, আবার চলে যান, আবার চলে আসেন, এই যে যাতায়াতের পথে হাজার হাজার মানুষ। ডেফিনেটলি এই ইনসিডেন্টস গুলাই কিন্তু কোভিড-19 কে স্প্রেড করছে, নোভেল করোনা ভাইরাসকে স্প্রেড করছে। সো প্রবলেম হলো যে আমাদের দেশ বা আমাদের মতো দেশের হোক বা অ্যাডভান্স কান্ট্রিতে হোক, অনেকেই বুঝতে চায় না, অনেকে জানেও না। সো আমার কথা এটাই যে আতঙ্কিত নাই হন, বাট সাবধান হন, প্লিজ সাবধান হন। as much as you can, stay at home and stay safe. বাজার একটু কম করলে কোনো সমস্যা নেই, একটু সাবধানতা অবলম্বন করে একটু কেয়ারফুলি করা যায়, অনেক কিছুই করা যায়। সাবধান হন, কারণ এখনো এই রোগের কোনো স্পেসিফিক চিকিৎসা নেই, কোনো ভ্যাকসিন এখনো পর্যন্ত নেই। চিকিৎসার ওয়ে একটাই, সেটা হলো সিমটোম্যাটিক। আল্লাহ না করুক আপনি যদি ইনফেক্টেড হন, স্পেসিফিক কিছু হসপিটালস আছে, ওখানে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কিওর রেট ইজ মোর দেন ডেথ রেট ওভারঅল ইন বাংলাদেশ, ওভারঅল ইন ওয়ার্ল্ড। বাংলাদেশে যদিও ডেথ রেটটা কিওর রেট থেকে এখন বেশি, হুইচ ইজ নট গুড। হ্যাঁ, এটা খারাপ, বাট ওভারঅল সারা দুনিয়ায়, হোল ওয়ার্ল্ডে ডেথ রেট থেকে কিওর রেট বেশি। ইনশাল্লাহ আমরা মনে করি আমরা রিচ করতে পারবো। আর এফেক্টেড রেটও ডে বাই ডে গোয়িং আপওয়ার্ডস। সো মানে এক্সপোনেনশিয়াল রেটে বেড়ে যাচ্ছে বাংলাদেশে, এটা একটা অ্যালার্মিং নিউজ। সো আমার এইটাই রিকোয়েস্ট থাকবে সবার কাছে, প্লিজ বি কেয়ারফুল, প্লিজ বি কেয়ারফুল, প্লিজ বি কেয়ারফুল। এটা ছাড়া আর কোনো উপায় নেই। এখনো পর্যন্ত এটার কোনো ভ্যাকসিন নেই, অন্য কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই। অনেক ট্রায়াল বেসিসে অনেক অ্যান্টিভাইরাল অনেক কিছু আসছে, অনেক রুমার্স ছড়াচ্ছে। হ্যাঁ, সো হাইড্রোক্সিক্লোরোকুইন এটসেট্রা, এটার এখনো কোনো স্পেসিফিক ট্রায়াল বা স্পেসিফিক এস্টাবলিশড কোনো ট্রিটমেন্ট নেই। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। হ্যাঁ, ট্রাম্প কি বলে ওটা ফ্যাক্ট না। আপনি যেখানে ওয়ার্ল্ডের বেস্ট ভাইরোলজি ল্যাব, অক্সফোর্ড এন্ড
আদার প্রাইম ভাইরোলজি ল্যাবগুলো যে রিসার্চ হচ্ছে, ওদের জার্নালস গুলা বা তাদের কিছু ডিক্লারেশন আপনি অনলাইন সার্চ করে দেখবেন। যে জানে না তার কথা শুনে লাভ নাই, এরকম অনেকেই আছে অনেক কিছু বলছে, প্লিজ ট্রাই টু অ্যাভয়েড দেম। হ্যাঁ, আপনি ডেফিনেটলি আপনি শিক্ষিত, আপনি ডক্টর নাই হন, যারা আমি সবার জন্য বলছি আর কি, ডক্টরস তারা তো বুঝবেন, আপনি ডক্টরস নাই হন, আপনি অথেন্টিক একটা সোর্সে পড়ে দেখবেন, সোর্স যেগুলো জার্নাল থাকে একটু ট্রাই করবেন যতটা বুঝেন যে বেসিক কথাটা কি, যে এখনো এই ভাইরাসকে প্রেডিক্ট করা সম্ভব না। ডে বাই ডে নতুন রিসার্চে অনেক কিছু সামনে আসছে। এটা যে কমিউনিটি স্প্রেড হয়, ইনিশিয়ালি এরকম কোনো কথাই ছিল না, কথা ছিল যে না কমিউনিটি স্প্রেড হয় না, ড্রপলেট ইনফেকশন না। এরপর কথা আসলো কি কমিউনিটি স্প্রেড হয়, হ্যাঁ ড্রপলেট ইনফেকশনও হয়। ইনিশিয়ালি কথা আসলো ম্যাক্রো ড্রপলেটস, এরপরে কথা আসলো মাইক্রো, এরপরে কথা আসলো, আচ্ছা এছাড়া একটা কথা ছিল কি টেম্পারেচার বাড়লে ডিজিজটা মানে ভাইরাসটা সার্ভাইভ করবে না। বাট ইউ ক্যান সি যে মক্কা মদিনাতে টেম্পারেচার ভেরি হাই, স্টিল the whole royal family is infected. Okay, the PM of Britain is infected. So many VVIPs are infected. আপনি আমি টেকনিক্যালি তাদের সামনে কিছুই না, হ্যাঁ সবাই আল্লাহর ক্রিয়েশন, বাট স্টিল। সো আমার কথা এটাই, কি হচ্ছে না হচ্ছে দরকার নেই। এখনো পর্যন্ত যেহেতু লিডিং সায়েন্টিস্টরাই, ভাইরোলজিস্টরাই, যারা হোল ওয়ার্ল্ডের বেস্ট সেন্টার্স গুলাতে আছে, তারাই বলছে যে এই ভাইরাসকে আমরা এখনো প্রপারলি প্রেডিক্ট করতে পারছি না। এখনো হ্যালো জি আচ্ছা, সরি আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা আমি শর্টকাটে শেষ করে দিব, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। যেহেতু আমরা এখনো এই ভাইরাস সম্বন্ধে এত বেশি জানি না, বা ট্রিটমেন্ট এইভাবে দেয়াটা নট ইজি, আমার উপদেশ থাকবে বিফোর লিভিং, বি কেয়ারফুল, স্টে হোম, স্টে সেফ। কমন যে কথাগুলা বলা হয় প্লিজ ফলো করেন। আমার হয়তোবা হবে না, কোনো কথা নাই, আমি একজন পাক্কা মুসলিম, আমার হবে না, বা আমি হিন্দু ধর্ম ফলো করি, অথবা আমি ক্রিশ্চিয়ানিটি ফলো করি, বা আমি বুদ্ধিজম ফলো করি, আমার হবে না এমন কোনো কথা নাই। হ্যাঁ আমি মুসলিম ঠিক আছে, বাট স্টিল আপনি যেই ধর্মেরই হন, আপনি যেই চিন্তা ভাবনারই হন, ডাজন্ট ম্যাটার, এটা দুনিয়ার যে কোনো মানুষের, এন্ড ইয়েস যে কোনো এইজের, নট অনলি এল্ডারলি, প্রবাবলি ইটালি বা সামওয়্যার 4 বছরের একটা বাচ্চাও মারা গিয়েছেন, আমি শুনেছি প্রবাবলি 3 মাসের একটা বাচ্চাও এফেক্টেড সামওয়্যার, স্পেন বা সামওয়্যার। সো কেউই ইমিউন না, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, কেউই ইমিউন না। স্টে সেফ, স্টে হোম, স্টে অ্যাট হোম, pray to Allah Ta'ala, pray to God, inshallah, I hope everything will be okay. থ্যাংক ইউ সকলকে সময় দেওয়ার জন্য। আর আমরা আমাদের পরবর্তী লাইভ প্রোগ্রাম সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।